এইটা সেই মুন্ডি যে পুরো বিশ্বতে পরিচিত মাদার ফাঁকার নামে বা মাদার চোদ বলা হয়। এত বড় ক্রিমিনাল ছিল এ, এখন খুব ভালো কাজ করে আর যাবতীয় অপরাধ কাজে সাহায্য করে। অনেকে বলে মরে গেলে আর কোনো শরীরের মধ্যে কোনো স্পন্দন থাকে না বা কঙ্কালের মধ্যে কিছু স্পন্দন নেই বা কোনো শক্তি নেই। এর এত শক্তি আছে মাথায় রেখে দিলে, যার মাথা ভারী থাকে সবসময়, চিন্তা করতে পারে না, মেডিটেশনে বসতে পারে না, অশান্ত মাথাকে শান্ত করে দেবে। ক্ষণিকের মধ্যে একটা লহর আসবে নিচে, মস্তক থেকে নিচে, পায়ের নিচে পর্যন্ত সেটা বয়ে মস্তিষ্ককে ঠান্ডা করে দেবে। এই হচ্ছে 35 বছর বয়সে এনকাউন্টার হয়ে মারা গেছিল। গুলির চিহ্নটা আছে, গুলির ছেদাটা দেখালাম। কাশীর মহাসাধক লালি বাবা ওরফে সত্যানন্দ গিরি মহারাজের কথা আগেই শুনেছিলাম, কিন্তু হঠাৎ করে অনেকটা কাকতালীয়ভাবে তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে এ কথা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। লালি বাবার সাথে দেখা করার সুপ্ত বাসনা অনেকদিন ধরেই আমার মনে ছিল। সেই ইচ্ছা পূরণ হলো তন্ত্রসাধক মলয় কৃষ্ণ গোস্বামীর হাত ধরে। দীর্ঘ 15 বছর সর্বাঙ্গে ভস্য মেখে কাশীতে সাধনা করেছেন লালি বাবা। তার চলাফেরা আর তেজস্বী রূপ দেখে কাশীবাসীরা তাকে ত্রৈলঙ্গ স্বামীর মতন কাশীর চলন্ত শিব বলতেন। প্রায় 350 বছরের এই প্রাচীন আশ্রমে পূর্বে লালি বাবা বলে একজন সাধু থাকতেন, যিনি এই স্থানে জীবন্ত সমাধি নেন। বর্তমানে কাশীর সাধারণ মানুষ সত্যানন্দ গিরি মহারাজকে ভালোবেসে লালি বাবা বলে আখ্যা দিয়েছেন, তাই সব মানুষের কাছে তিনি বর্তমানে লালি বাবা বলেই পরিচিত। যেমনটা জানতে পেরেছি, জীবনের অধিকাংশ সময় এই কাশীতে বসে কঠোর সাধনা করেছেন লালি বাবা। তিনি অঘোর সাধনার নতুন পথ সৃষ্টি করেছেন, নাম দিয়েছেন সাত্ত্বিক অঘোর সাধনা। গদুলিয়া মোড় থেকে পদপ্রচে রওনা দিয়েছিলাম হরিশ্চন্দ্র ঘাটের দিকে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা বেনারসের অলিগলি দিয়ে হাঁটা। প্রচণ্ড গরমে দীর্ঘ পথ হেঁটে আশ্রমে পৌঁছাতে আমার একটু ক্লান্তিভাব হয়েছিল, সে কথা বলাই বাহুল্য। যখন পৌঁছেছিলাম তখন স্নান পর্ব সারছিলেন মহারাজ। আমাকে দেখে বসতে বলে কালবিলম্ব না করে রান্নার কাজে নিজেকে নিয়োজিত করলেন। আমি নীরব দর্শকের মতন আমার সামনে ঘটে চলা তার স্বহস্তে রন্ধন কার্য প্রত্যক্ষ করতে থাকলাম। প্রায় ঘণ্টাখানেকেরও কম সময় তিনি আমাদের কয়েকজনের ভাত, ডাল, থোকার ডালনা, কুদলি ভাজা, আলু সেদ্ধ ইত্যাদি পদ রান্না করে ফেললেন। বুঝতে পারলাম তিনি একজন অসাধারণ রাঁধুনিও বটে। 70 বছরের তরুণ খোশমেজাজি লালি বাবার অসাধারণ ক্ষিপ্রতা এবং উদ্দীপনা দেখে আমি চমকিত এবং মুগ্ধ হয়েছিলাম। পৌষ্টিক খাদ্য। ধোকা দেখছো? হ্যাঁ, ধোকাগুলো ভাঙেনি না, ছোট ছোট করে করেছেন। ছোট পিস করছে, বড় ধোকা নয়। এটাকে বলা হচ্ছে গট্টে সবজি। আচ্ছা, তো আপনার যেরকম হাত চালালেন মনে হচ্ছে তো 15-20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে রান্না। 15-20 মিনিটের মধ্যে তো রান্না কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে। হয়ে যাবে। রন্ধন কার্য সমাপ্ত হয়ে গেলে তিনি আমাকে নিয়ে গেলেন তার শয়নকক্ষে। সেখানেই আমার সাথে তার আধ্যাত্মিক নানান বিষয়ে আলোচনা হলো। সেই অত্যন্ত মনোগ্রাহী কথোপকথন আমি আপনাদের সামনে প্রতিবেদন আকারে তুলে ধরলাম। আশা করি আপনারা এর সারতত্ত্ব সহজে গ্রহণ করতে পারবেন। যতক্ষণ লালি বাবার সাথে ছিলাম মনে হয়েছে তিনি যেন আমার অনেক দিনের পরিচিত একজন মানুষ। আমাকে কাশির চলতা হুয়া শিব বলতো। ওই ফটোটা আমার দেখো। দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বেনারসে হরিশ্চন্দ্র ঘাটের কাছেই লালি বাবার আশ্রমে। আমি কাশিতে আছি আজ 27 বছর ধরে। আমি আখাড়ার থানাপতি এবং শ্রী মহন্ত, আমার নামের আগে 108 থাকে। আমি এখানে সিদ্ধাশ্রম গোদার আখাড়া লালি বাবাতে আশ্রমে থাকি। এটা প্রাচীন মন্দির, প্রায় 350 বছরের পুরনো। এখানে লালি বাবার জীবিত সমাধিও আছে, তন্ত্র কক্ষ আছে, গর্ভগুহা আছে, গুফা আছে, যেখানে হিংলাজ মাতাকে স্থাপনা করেছি।
আর আমি 24 বছর ধরে খপ্পরে খাই, যাকে বলা হয় যে যাতে শিব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিল। আমি ভস্মী ধারণ করে 14 বছর তপস্যা করেছি, মালা ধারণ করেছি, মৌন অবস্থায় ছিলাম এবং খপ্পরধারী। আমার আশ্রমে পেঁয়াজ রসুন কিচ্ছু হয় না, আর না ভোগ লাগে। এখানে শুদ্ধ শাকাহারী ভোজন ভগবানকে অর্পণ করা হয়, তার প্রসাদ পাই। এমনকি আমি সাত্বিক অঘরী, এমন আমি শিব পুরাণকে, শিব পরম্পরাকে অবলম্বন করে সাত্বিক অগরপন্থা আমি সৃষ্টি করেছি, যেটাতে না কোনো পেঁয়াজ রসুন, না মদ, না মাংস, না মাছ, না ডিম, না মুরগি, কিচ্ছু অর্পণ করা হয় না বা খাওয়া হয় না, স্পর্শ করা হয় না। তো আমি সাত্বিক অঘরীও, আবার নাগা বাবাও, ইন্টারন্যাশনাল যোগা গুরু। সে আমি না হলে 10,000-এর উপর আইটেম রান্না করতে পারি, 1,000-এর উপর মিষ্টি বানাই। এই যদি কেউ শিখতে চাও তো দীপাবলির সময় এসেও 4 দিন আগে থেকে শিখতে পারবে। এই ছাড়া সবচেয়ে বড় এখন যোগার মধ্যে হচ্ছে তন্ত্র যোগা, হচ্ছে কুণ্ডলিনী জাগৃত, তার আমি স্পেশালিস্ট। এই তো আমি বিদেশে যাই প্রতি বছর, এবছরে কদিন আগে ঘুরে এলাম। আর আমি 2002 যখন ভস্ম ধারণ করেছিলাম, তখন থেকে আমি প্রায় 15 বছর মতন ভস্ম ধারণ করেছি। আর ভস্ম ধারণ করে, মালা ধারণ করে সকালের আরতি করেছি, রাত্রেরও আরতি করেছি। বছরে একদিন আমি আরতি করি, গঙ্গা আরতি, যেটা বেনারসের লালিঘাটে, যেখানে প্রায় 50,000 লোককে প্রসাদ দেওয়া হয় রাত্রিবেলায়। অন্ন দেওয়া, খিচুড়ি, পায়েস, লুচি, সবজি, এগুলো দেওয়া হয় তা পাবলিককে। তারপর 56 ভোগের কিছু থাকে, তাও দেওয়া হয়। আর আমি নিজে গঙ্গা পুজো করি, গঙ্গা আরতি করি। আমি নিজে এক্সট্রা কোনো কারিগর নয়, আমি সবই শিখিয়ে দাঁড়িয়ে থেকে রান্না করাই ছেলেদের দিয়ে। আর এইটা হচ্ছে আমার সেই সময়কার ফটো, যাকে কাশি চলতা হুয়া শিব বলা হতো। মানে আপনাকে বলতো চলতা হুয়া শিব? কাশিকে চলতা হুয়া শিব আপনাকে বলতো পাবলিক। আচ্ছা, পেপারেও ডিক্লেয়ার হয়েছে। আর তৈলঙ্গ স্বামীর পরে 80 বছর পরে আমাকে এটা পেয়েছি। আর তখন আমি প্রায় 2 লাখের উপর রুদ্রাক্ষের দানা ধারণ করতাম, প্রায় 240খানা মতো রুদ্রাক্ষের মালা। তার মধ্যে এখন এইগুলো আছে, এই যে গলায় ধারণ করা হয়। এইখান থেকে যে মালাগুলো আছে সবই আমি ধারণ করতাম। ওই দিকে আছে, ওই কোনার দিকে, ওই নিচে আছে, কিছু ভেঙে গেছে, এগুলো সব প্রাচীন। আমি ধারণ করেছি। রুদ্রাক্ষগুলো সাদা হয়ে গেছে বাঁশর জন্য, এগুলো সব সাদা হয়ে গেছে। এইদিকে আছে, ভেতরে ঢুকে রয়েছে, এইসবগুলো সব এখানে ওখানে সব ঢুকে রয়েছে। আর এই ছাড়া আমার কিছু সাউথ ইন্ডিয়ায় আমার একটা আশ্রম আছে, কামাইয়া সামামাক্কা আশ্রম ট্রাস্ট, যেটা নন্দীগ্রামাতে আছে। সেখান থেকে আমার শিষ্যা শ্রীদেবী দেখাশোনা করে এবং ভালোভাবেই পরিচালিত করছে। ও প্রতি বছর আমাকে নতুনভাবে সাজায়, যেমন গুরু পূর্ণিমাতে স্পেশাল অভিষেক করে, পুষ্পা অর্চন, এবং গুরু পুজো করে বিশেষভাবে। এই ছাড়া শিবরাত্রির সময় নানান রকম মালা, যেমন এলাচের মালা, লবঙ্গর মালা, জায়ফলের মালা, জৈত্রীর মালা, স্টারের মালা, তেজপাতার মালা সব পরায়। তার মধ্যে এখন এখানে আছে এই লবঙ্গর মালা, কেওড়ার মালা, ওই এলাচের মালা, ওখানে এলাচের মালা, এটা হচ্ছে ময়ূরপঙ্খের মালা। এক গুরু পূর্ণিমাতে এটাও ধারণ করিয়েছে। বাকি এগুলো সব আমি ধারণ করি। আর কিছু রয়েছে এখানে, এগুলো সব ভক্তবৃন্দ মন্ত্র দীক্ষা দেওয়া হয়, তখনও দেওয়া হয়। এর মধ্যে ভৈরবের জন্য এই যে শালিগ্রামের মালা আছে, ইত্যাদি ইত্যাদি সব প্রকারের মালা পাওয়া যায়। বিভিন্ন সাধনার বিভিন্ন মালা। এসে দেখে, এদিকে দেখো, আচ্ছা, শয়নকক্ষে দেখতে পাচ্ছি অসংখ্য রুদ্রাক্ষের মালা। তো আপনার কাছ থেকে জানলাম এই বিষয়ে। তো হোল্ডিং করে রাখা রয়েছে, এর নিচে ঢোকানো রয়েছে, ওইদিকেও রাখা রয়েছে। আচ্ছা, বিভিন্ন রকম মালা। আবার এটা দিয়েও যাই
ভেঙে ভেঙে সব প্রসাদ রূপে দেওয়াও হয়। এই দেখো এলাচের মালা তো বিরাট। এইখানে এরম দুটো আছে, 24 কিলো একটা এলাচের মালার ওজন 24 কিলো। লবঙ্গ এগুলো যখন কাঁটার এ দেখো কিরমভাবে গোথা হয়, দেখো এক একটা লবঙ্গকে গিট মেরে মেরে এটাকে জড়িয়ে জড়িয়ে আবার মালা। এই যে মহাশয়, এইটা হচ্ছে এটা একটা দেখো, একে বলা হয় চিপিয়া খপ্পর। যে আমি খাবার খাই যে খপ্পরে, আমি একটা খপ্পর, এখানে একটা আছে তামার খপ্পর, এটা পুরোনো আকারের খপ্পর। আজ 24 বছর ধরে এই খপ্পরে আমি খাবার খাই। এটা হচ্ছে হিউম্যানের নয়, এটা হচ্ছে নারকেল, আরব সাগরের নারকেল যেটা হয় তা। এই যে আচ্ছা, এই খপ্পরে আপনি খান? হ্যাঁ দেখো, এই যে খপ্পরে এইটাই, এই দেখছো এটা, এই যে এই সেটিং হলে এইটা নিচের পোর্শন, এইখান থেকে এইটা কাটলে বুঝেছি মহারাজ। এইটাই আপনি বলছেন বায়া খপ্পর হবে। আচ্ছা, না এটা ডায়া খপ্পর হবে। এই যে ডাইনের দিকে ধরলাম তো, এটা ডান দিকে আছে মানে ডায়া খপ্পর, আর এটা হবে বায়া খপ্পর। এটাকে যখন কাটা হবে তখন ডান দিকে এইটা আসবে। এটা শক্তিরূপ, এটা শিবরূপ। আচ্ছা, যখন মনে করো এই খপ্পরে যখন দর্শন হয়ে গেল মানে শিব দর্শন হয়ে গেল। মহারাজ ওই যে আপনি দেখাচ্ছিলেন যোনি স্থানটা দেখাচ্ছিলেন, এই যে দেখো নারী যোনি যেরকম হয় একদম সেই রকম। এই দেখো, শুধু তাই না, যেমন চুল থাকে তার ওইগুলো আছে। আচ্ছা, বাহ। এটা এই আরবিক সাগরে। এই ছাড়া নরমুন্ডি এগুলোকে বলা হয়, এইটা সেই মুন্ডি যে পুরো বিশ্বতে পরিচিত মাদার পাকার নামে বা মাদার চোদ বলা হয়। এত বড় ক্রিমিনাল ছিল এ, এখন খুব ভালো কাজ করে আর যাবতীয় অপরাধ কাজে সাহায্য করে। অনেকে বলে মরে গেলে আর কোনো শরীরের মধ্যে কোনো স্পন্দন থাকে না, বা কঙ্কালের মধ্যে কিছু স্পন্দন নেই বা কোনো শক্তি নেই। এর এত শক্তি আছে, মাথায় রেখে দিলে যার মাথা ভারী থাকে সবসময়, চিন্তা করতে পারে না, মেডিটেশনে বসতে পারে না, অশান্ত মাথাকে শান্ত করে দেবে। ক্ষণিকের মধ্যে একটা লহর আসবে নিচে, মস্তক থেকে নিচে, পায়ের নিচে পর্যন্ত সেটা বয়ে মস্তিষ্ককে ঠান্ডা করে দেবে। এই হচ্ছে 35 বছর বয়সে এনকাউন্টার হয়ে মারা গেছিল। গুলির চিহ্নটা আছে, গুলির ছেদাটা দেখালাম। তা এটা আপনি সংগ্রহ হলো কি করে আপনার কাছে? গঙ্গা থেকে। এই দেখছো পোস্টমর্টম হয়েছিল। আচ্ছা, ক্রিমিনাল ছিল তো। এই দেখো পোস্টমর্টম হওয়ার পরে, কারণ এটাকে খুলে বার করে দিতে হয়েছিল, তো এইটা সেইটা মাদার পাকা। এইটা হচ্ছে তেলির খবরি। দেখো একবার মাথায় চোট লেগেছিল কিন্তু ফাটেনি, ফেটেছিল। এই পিছনে ফেটেছিল, টিচ পড়েছিল, ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে দাঁত ফাঁতগুলো সব আছে। এখান থেকে সেটিং থাকতো, এই যে এইখান দিয়ে নিচের যে চোয়ালটা এর উপরেই চলতো, সেটা কমজোর হয়ে যায়, ধীরে ধীরে ওটা শুকিয়ে গিয়ে পড়ে যায়। এটা হচ্ছে তেলির। এটা হচ্ছে একটা নারীর 70 বছর বয়স্ক সাউথ ইন্ডিয়ান। মেয়েদের আর ছেলেদের মস্তিষ্কর মধ্যে কি আছে পরিবর্তন, এই যে মনে করো এই জায়গাটা, এটা এরম ভাবে দেখো, এই আর মেয়েদের হবে এরকম, এই দেখো। এবং আকারে ছোট নয়, গোল রাউন্ড অর্ধচন্দ্রাকৃত হয়। আর এটা চ্যাপটা হয়, পুরুষদের চ্যাপটা। হ্যাঁ ঠিক বলেছে। নারীদের এরকম, পুরুষদের এরকম। এটা হচ্ছে যাদবের খোপড়ি। এটা খুব কমজোর হয়, যাদবদের মস্তিষ্কটা কমজোর থাকে, কারণ বাংলায় বলে গোয়ালা ছেলেদের
গোয়ালাদের 80 পেরোলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধিটা তার হাঁটুতে থাকে। এই দেখো আওয়াজ, এই যে সব ভেঙে যায়, সব কিছু ভেঙে যায় ফটাফট। এগুলো কিন্তু তা নয়, আওয়াজ দেখো। এটা পোস্টমর্টম হয়েছে, তবুও দেখো। এইটা হচ্ছে 125 বছর বয়সে সাধুর যে জলসমাধি দেওয়া হয়েছিল, সেই সাধুর। এই দেখো আসল রং দেখো, লাল বর্ণ হয়ে গেছে, 125 বছর বয়স্ক। এবং ইনাকে যে দেওয়া হতো, এতে ভৈরবকে চড়ানো হতো মধু। এখনো প্রাচীন গ্রন্থতে বলা হয়েছে মদ। সে মদ এখন যদি গুজরাটি বা মহারাষ্ট্র বা সাউথ ইন্ডিয়ায় যাওয়া হয়, হানিকে বলা হয় যে হানি, মধু যেটাকে বলা হয়, ওটাকে মদ বলা হয়। আর আমাদের যেটা বাংলায় যেটা হয় মদ, এটাকে বলা হতো প্রাচীন গ্রন্থে। যখন একটা ডাবকে চন্দন, পুষ্প, আচ্ছাদ, দুর্বা, বিল্লপত্র দিয়ে মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে মাকে চড়ানো হতো বা মায়ের ভোগ লাগানো হতো, যাকে বলা হয় মদ। এদের নিয়ে আমি অঘোরা পুজো করি। যে কাজ হয় না সে কাজও করে দেয়। শুধু তাই নয়, অঘোরীর মধ্যে এমন শক্তি থাকে, সে তার শরীর থেকে অনেক কিছু কাজ করে দিতে পারে, অসাধ্য সাধনও করে দিতে পারে। রাজঘাট, মণিকর্ণিকা, যে মন্দির দেখতে পাচ্ছ লাল রঙের, ওখানে বিসমিল্লাহ খান প্রত্যেক দিন সকালে উঠে সাইলেন্ট হয়। পঞ্চগঙ্গা ঘাট, কেদার ঘাট, দশাশ্বরী, মণিকর্ণিকা, মানে পরপর ঘাটগুলো সব আছে। হ্যাঁ, ওই রাজঘাট দিক থেকে শুরু হচ্ছে, তার আগে পোলের ওপারে আছে। আর মণিকর্ণিকা ঘাটটা ওই যে ওইদিকে আছে না, ওই যে দেখছো না? আচ্ছা। আপনি লালি বাবা বলে প্রখ্যাত কাশিতে, তো পুরো বিশ্বতেই আমার এটা নিক নেম। আচ্ছা, কারণ এখানে আমি লালি বাবা আশ্রমে আছি। আচ্ছা, এই লালি বাবা আশ্রমের নামটা কিভাবে হলো? লালি বাবা, এটা আখাড়ার আশ্রম, আর এখানে লালি বাবার জীবিত সমাধি আছে। মানে লালি বাবা বলে একজন কেউ থাকতেন এখানে? তার সমাধি আমি দেখাচ্ছি না। উনি প্রায় 230-35 বছর হলো উনি সমাধি নিয়েছেন, জীবিত সমাধি, উনার সমাধি আছে। আর এখানকে আমাকে, যখন আমি এখানে এসেছি তখন থেকে আমাকে পাবলিক লালি বাবা করে ডাকতো। মানে উনি লালি বাবা ছিলেন, এখন আপনি লালি বাবা? উনি লালি বাবা ছিলেন, উনার সমাধি আছে, আমাকে লোকে ডাকে, মানে ভালোবেসে আপনাকে লালি বাবা আখ্যা দিয়েছে। আমার আসল নাম সত্যানন্দ গিরি। এখানে সব রকম সাদা রঙের, এই যে কানের যাকে বলা হয় ফুলকে ফুল, এটা হলুদ, এটা বগলামুখীর স্পেশাল, এটা হচ্ছে শ্বেত, ওটা হচ্ছে কেসারিয়া, বিষ্ণুর বা দেবী পুজোতে লাগে ওই কেসারিয়া কালার। এই ফুল ভেঙে শুকলে এর মধ্যে দিয়ে খোয়া ক্ষীরের গন্ধ পাওয়া যায়। এই যে দেখছো এখানে আছে, ফুলের মধ্যে যে গন্ধটা, এখন তো বৃষ্টির সময় তো অতটা পাওয়া যাবে না, খোয়া ক্ষীরের গন্ধ পাওয়া যায়। এটা দেবী পুজোর স্পেশাল ফুল। আর এখানে এখন বানারসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ আবার মেঘে এসেছে। আপনার সম্পর্কে একটুখানি জিজ্ঞাসা করছি। আমরা সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি, আপনার পাশেই হচ্ছে গঙ্গা, আর এ পাশে হচ্ছে আপনার আশ্রম। তো এই আশ্রমের যে গৃহ, মানে আশ্রম যে দেখতে পাচ্ছি, এটা বহু পুরানো, মানে কনস্ট্রাকশন দেখেই, এর গঠনশৈলী দেখেই বোঝা যাচ্ছে বহু পুরানো। কত বছরের পুরানো? এই 350 বছরের লাকুড়ি ইটা দিয়ে বানানো, 350-এর উপরে। তারপর রিমডেলাইজ করতে মনে করো এখানে 25 বছর ধরে রিপেয়ারিং করতে তারপরে এখন নতুন করে কিছু
কিছু কাঠামো নতুন করেছেন? নতুন কিছু রুম বানানো হয়েছে, যখন ভক্তবৃন্দ আসে তারা থাকে। মহারাজ, আপনি এই স্থানে কিভাবে এলেন সেটা যদি একটুখানি বলেন। আমাকে আখাড়া থেকে পাঠিয়েছে। আপনি বলুন যে আপনি কিভাবে সাধন জীবনে প্রবেশ করলেন। দেখো, আমি এই জীবন নয়, আগের জীবনেও আমি সাধক ছিলাম বড় মাত্রার। কারণ আমি আজ থেকে মনে করো প্রায় 40 বছর আগে যখন মেলা হয়েছিল, গ্রহণ হয়েছিল, সূর্যগ্রহণ, হীরের আংটি 38 বছর হবে, হীরের আংটির মতন করে সূর্য হয়েছিল। আর সকাল 7টা থেকে গ্রহণ লেগেছিল, 8টার সময় ঠান্ডা দিয়ে সবার জ্বর ঠান্ডা হয়ে গেছিল, একদম অন্ধকার। তখন আমি কুরুক্ষেত্রে গেছিলাম। তখন সেই সময় আমাকে দুটো বয়স্ক সাধু পায়ে হাত দিয়ে নমস্কার করেছিল। তা 75-80 বছর বয়স্ক, আর আমি তখন ইয়ং, 32 বছর বয়স। ওই সময় আমার পায়ে হাত দিয়ে নমস্কার করছে। তারা বলেছে যে আমি আপনাকে চিনি, জানি, পূর্বজন্মে আপনাকে দেখেছিলাম, সিদ্ধ সাধক ছিলেন। এরপরে আমি যখন রেবাড়িতে, হরিয়ানার রেবাড়িতে ঠটেরা বাগিচি শিব মন্দিরে ছিলাম, সে সময় বাঁদি কুইয়েতে থেকে একটা মহাত্মা এসেছিল, নাগপন্থী, যার বয়স ছিল 103 বছর বয়স। উনি কিন্তু চোখে সিধা দেখতে পারতেন না, এরমভাবে দেখতেন, চশমা ফসমা করতো না, আঙুলের মধ্যে দিয়ে প্রকাশ করে দেখতো। দেখে আমার কাছে এসে পায়ে হাত দিচ্ছে। ইয়ে কি অনর্থ করছে, আমি আপনার থেকে অনেক ছোট। তখন সে বলল, আমি আপনাকে পূর্বজন্ম থেকে চিনি এবং আপনার সম্পর্কে ভালোই জানি। তো আপনি সিদ্ধ তখন ছিলেন, আবার আমার পুনর্জন্ম নিয়ে আবার এসছেন, বা আমার পরবর্তী পর্যায়ে আমি কর্মজীবনে ধীরে ধীরে করে আগিয়ে গেছি। কারণ একটা সময় এমন গেছে 18 ঘন্টা তপস্যা করেছি, খালি একটা সিঙ্গাড়া, ছোট এক খুলি চা খেয়ে আমি 24 ঘন্টা অতিবাহিত করেছি। এটা কোথায়? এইখানে বেনারসে। আচ্ছা। কারো কাছে গিয়ে এরকম হাত পাতিনি, এখনো পাতি না। আমি ওই সময় অন্যের কষ্টটা বুঝেছিলাম। আর মা গঙ্গাও আমাকে পরীক্ষা নিয়েছিল, বাবা বিশ্বনাথ, যে জন্য আমার কাছে কোনোদিন অন্যের অভাব হয় না। আমি এখন কি করি, মা অন্নপূর্ণার কৃপা আছে, আমি অন্ন দান করে যাচ্ছি। অন্নদান মহাকল্যাণ। কারো যদি ইচ্ছায় যোগাযোগ করে এসে করাতে পারে, এখানে সবসময় সুবিধা থাকে। বাসনপত্র একদম নিরামিষ। সেটা দেখলাম, বেশ প্রচুর বাসনপত্র আছে, সব উপরে তুলে দিয়েছি, বড় বড়, এত বড় বড় পাতিলা। যদি দেব দীপাবলিতে আসলে দেখতে পাবে। আচ্ছা, কেউ যদি ভান্ডারা বা সেবামূলক কাজ করতে চায় তাহলে আপনার কাছে এসে করতে পারে। পেঁয়াজ রসুন এখানে চলবে না বাসনে। আচ্ছা। আমি যে জন্য বাজার থেকে আসতো, আমি নিই না বাজারের বাসন, আমি ধীরে ধীরে করে কিনে নিয়ে সব তৈরি করে নিয়েছি। বেশ, আপনার সাধন জীবনে ফিরে যাচ্ছি। তো সেইখানে আপনি গুরুকরণ, প্রথম গুরুকরণ কার কাছে হলো আপনার? দেখো, আমার জীবনে তো প্রথম বলা হয়, প্রথম গুরু হয় মা, বা তারপর যখন আমার মানে শিক্ষা গুরু হয়, যে হাতে খড়ি দেওয়া হয়, ব্রাহ্মণ বা টিচার যাকে বলা হয়, শিক্ষক, ওরা হচ্ছে শিক্ষাগুরু। তারপর কর্মের জীবনে যখন আসছি, কর্মগুরু আসে, যে আমাকে নৈতিকভাবে দর্শন করায় এই কর্মজীবন লাইফটা। এর মধ্যে আধ্যাত্মিকের যে টানটা থাকে, তার জন্য অনেক সময় ভগবানের পুজো পাঠের জন্য, বা আর কোনো সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ এলে তাকে যে জল দেওয়া হবে, তোমার যদি মন্ত্র দীক্ষা না নিয়ে থাকো তাহলে তুমি অশৌচ। যেমন ঘরে লোক মরে গেলে যেরকম হয় না, অশৌচ, তোমার শুদ্ধতা নেই, সেই জন্য তোমাকে গুরু করতেই হবে। তো আমার প্রথম গুরু ছিলেন নিত্যানন্দ পরিবারের 7ম পুরুষ শচীনন্দন গোস্বামী, নবদ্বীপে গুপ্তিপাড়ায়। তো উনার পরবর্তী পর্যায়ে উনার 7টা ছেলে ছিল, তার মধ্যে অনেকেই গত হয়েছেন, এখন কে কে আছে আমি জানি না। আর উনার একটা কন্যা ছিলেন, যার নাম ছিল দীপালি গোস্বামী। স্বপ্নাদেশে উনার বিবাহ হয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেবের নাতির সঙ্গে, মানে ভাইয়ের নাতির সঙ্গে। রামকৃষ্ণ পরমহংসদেব 3 ভাই ছিলেন, রাম চ্যাটার্জি, রামকৃষ্ণ, আর এক ছিল রামচরণ। রামচরণের পরিবার এখন দক্ষিণেশ্বরের মন্দিরে সেবাইতে রয়েছে।
যার মধ্যে এখন ওই যে দীপালিদির সঙ্গে যার বিয়ে হয়েছিল তার নাম ছিল কালিদাস চ্যাটার্জি। কালিদাসের দুটো ছেলে আছে, এক হচ্ছে টুম্পা, এক হচ্ছে সোমনাথ, যে খুব ভালো গান গায়। এখন টিভি চ্যানেলতে ওনার স্ত্রীও কিন্তু গান গায়, খুব ভজন থেকে আরম্ভ করে অন্যান্য গান। তো সে দক্ষিণেশ্বরের মন্দিরে আমি যখন যাই তখন আমাকে আসতে দেয় না, তাদের ঘরে এক রাত কাটাতেই হয়। আচ্ছা, আর ওই কালিদা বাবু ভবঘুরে ছিলেন। তো দীপালিদি বলতো কিছু কর, নাহলে এই জামাই কাজকর্ম করে না, কি করে আমি সংসার চালাবো, পুজোতে মন নেই, কাজে মন নেই, কি করবে। তখন আমি একটা মালা তাকে পরিয়ে দিয়েছিলাম। তার চেতনা চৈতন্য হলো, রামকৃষ্ণর যে গানটা, তা সে আধ্যাত্মিকে চলে গেল। কাজকর্ম সুষ্ঠুভাবে করতে করতে দেশ বিদেশে প্রচুর শিষ্যা তার শরীরেতে বা মনেতে যে আসল যে আধ্যাত্মিক জ্ঞানটা সে আমার কাছেই পেল। আর আমি তো একের পর এক সাধনা করে যাচ্ছি। অঘোরা পন্থের মধ্যে সাত্বিক অঘোরা আমি নিজে সৃষ্টি করেছি। আগে কোনো সাত্বিক অঘোরা নামে কিছু ছিল না। অঘোর দু প্রকারে, ঘোর অঘোর। যে ক্রিয়া করা হয় সাত্বিকভাবে একটা বলছে রাজসিকভাবে, আর একটা বলছে হচ্ছে তান্ত্রিকভাবে। তান্ত্রিককে আবার দু রকমের হয়, একটা হচ্ছে তামসিক, একটা হচ্ছে শুদ্ধভাবে, যেটা যেমন মনে করো বৈদিক বা সাত্বিক, আর একটা তামসিক। আবার এই যে ক্রিয়ার মধ্যে আছে, যে সাধক তন্ত্রকে মেনে অঘোর ক্রিয়া করে, তার ক্রিয়াটা কিন্তু কখন হবে, দিনের বেলা করবে না। অঘোরই কখনো দিনের বেলা ঘুমায় একটু আধটু, রাত্রেবেলা তারা কিন্তু ঘুমোতে পারে না। আর তাদের ক্রিয়া কিন্তু রাত্রিকালেই হয়। যেমন মনে করো কালী ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন কত, তার মধ্যে সবাই যদি আল্লাহ, ঈশ্বর, জিসাস করে সবাইকে ডাকে ভগবানকে, ওই সকালে পুজো পাঠের থেকে আরম্ভ করে রাত্রে শোয়ার আগে ভগবান আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, ওটা দাও করলে তার কানে কটা শব্দ পৌঁছয়? সব শব্দ তো পৌঁছয় না। কিন্তু রাত্রিকালে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তান্ত্রিক তার নিজের ক্রিয়া করে যায়, অঘোরী তার ক্রিয়া করে যায়। আর সেটা সহজেই তার শক্তি প্রাপ্ত হয়। এবং ভগবান যখন জেগে থাকে, যখন শান্তিতে থাকে, তখন তার কাছে যা চাওয়া যায় পাওয়া যায়। তন্ত্রের এত শক্তি। আর এই তন্ত্র জীবনে ছাড়া এই আমার এখানে সবসময় পুজো পাঠ লেগেই থাকে, প্রচুর ভক্তবৃন্দ আছে, আমি নিজেরও কর্ম করি, আশ্রমের পুজো পাঠ থেকে আরম্ভ করে। না, সে তো আপনাকে দেখলাম, আপনি সাধক, তার সঙ্গে সঙ্গে আপনাকে কর্মবীরও আমি বলতে পারি। আচ্ছা, তো আপনি প্রথমে তো দীক্ষা নিলেন, যেটা আমি শুনলাম, তার পরবর্তী সময় গুরুকরণের ব্যাপারটা ধীরে ধীরে করে ঘর থেকে মোহ করলেও চলে এলাম আমি নবদ্বীপে, দেয়ারা পাড়ায়। ওখানে নির্মাণী মঠে ছিলাম। ওখানে গিয়ে ওদের যা খাওয়া দাওয়া দেখলাম, রাজসিক খাবার, দু রকমের ডাল, শাক একটা, দু রকম ভাজা, দু রকম তরকারি, চাটনি, দই, রসগোল্লা, পায়েসও হয়। আবার রাত্রিকালে ওরকম খাবার দাবার, দই মিষ্টি সব কিছুই থাকবে। আমি তখন ওনার महंतों के বললাম যে महाराज जी, अगर ये भोजन करना था तो गृहस्थी में रहते, क्यों हम साधु में आए? बोले अगर खाना नहीं खाएंगे तो शरीर कैसे टिकेगा? अरे ये तो राजसिक, एक शादी के घर में ऐसे खाना बनता है, कोई खाना तो खा रहे। तो बोले ऐसा ही चलता है, अल्लाह ये मेरे लिए नहीं। तখন আমি নবদ্বীপ ছেড়ে চলে গেলাম বৃন্দাবনে গিয়েই ভারত সেবাশ্রমে গেছিলাম। ওখানে আমার ঠাকুরদার রুম করে রেখেছে, সেখানেও গিয়ে থাকিনি, কিন্তু থেকেছি অন্য জায়গায়। তারপর আমার ঠাকুমার সমাধি ছিল মদন গোপালের মন্দিরে, আর ওখানে রথও আছে আমার ঠাকুরদার করা। তো সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ধায়ে তার সমাধিকে
যে অদ্বৈত বটের নিচে সমাধি আছে, সেটাকে পরিষ্কার করে এসেছিলাম। তারপর ধীরে ধীরে করে আমি আধ্যাত্মিক লাইনে এমনভাবে ঢুকে গেলাম, আজ এই অবস্থায় পৌঁছেছি। পরবর্তী সাধনা আপনার কি কি করলেন? এক এক করে সব একের পর এক সাধনা করে গেলাম। এখানে কাশিতে এসেই বেশি সাধনা করছি। অন্যান্য জায়গায় যেমন মনে করো আমার শরীরের মধ্যে এই জায়গাটা যেটা, এখানে গঙ্গার সুগন্ধ বার হয়, এটা হচ্ছে যমুনার। কারণ আমি যমুনার পাড়ে থেকেও সব সাধনা করে গেছি, গঙ্গার পাড়ে এসেও সাধনা করেছি। তা আমাদের শরীরের মধ্যে প্রকাশ পায়, যেই জন্য আমার সেই শরীর থেকে দুরকম গন্ধ পাওয়া যায়। যেমন আমার এই শরীরে সাধনার এতই শক্তি, একদিক এই যে শিব শক্তি, এই যে এটা নিজস্ব অঙ্গ, এটা স্ত্রী অঙ্গ। তো এই একটা অঙ্গ দেখবে গরম আছে, একটা ঠান্ডা আছে। আমার মহারাজের সাথে কথা বলতে বলতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে খেয়াল করিনি। সম্বিত ফিরল যখন আশ্রমের একজন সাধু মহারাজকে দেবতাদের ভোগ নিবেদনের কথা বললেন। আবাহনম সন্তাপনম সনিরুদ্ধনম অবগুণ্ঠনম ধেনুমুদ্রা মহামুদ্রা দশমুদ্রা দর্শায় ইতি বাণায়স্বা উদানায়স্বা সমানায়স্বা ইতি প্রাণায়স্বা পানায়স্বা উদানায়স্বা সমানায়স্বা অমৃত পুস্তরম সহিষ্বা নৈবেদ্যম স্বাহা। ভোগ নিবেদন হয়ে গেলে মহারাজ আমাকে নিয়ে চললেন মাটির বেশ কিছুটা নিচে, অর্থাৎ ভূগর্ভস্থ মন্দিরে। সকাল হতে না হতেই আমি লালিবাবার আশ্রমে সশরীরে হাজির হয়ে গেছিলাম। এর বেশ কিছুটা সময় পরে আশ্রমের ভূগর্ভস্থ ঘরে যখন আমি মহারাজের সাথে কথোপকথনরত, তখন তন্ত্রসাধক মলয়কৃষ্ণ হঠাৎ দমকা হাওয়ার মতন এসে উপস্থিত হলেন, সাথে তার শিষ্য দেবাশিস। মহাসাধক লালিবাবা এবং তন্ত্রসাধক মলয়কৃষ্ণ উভয়ের সম্পর্ক হল দাদু নাতির সম্পর্ক। লালিবাবার গলায় একটি সুন্দর ফুলের মালা এবং পদযুগলে পুষ্পার্ঘ্য দিয়ে সম্মানিত করলেন তন্ত্রসাধক মলয় কৃষ্ণ। মহারাজকে প্রণাম করলেন তার শিষ্য দেবাশিস। যতক্ষণ আশ্রমে আমরা সবাই মিলে একসাথে কাটিয়েছিলাম, বুঝতে পেরেছিলাম লালিবাবার সাথে তন্ত্রসাধক মলয় কৃষ্ণ গোস্বামীর অন্তরঙ্গতা অত্যন্ত গভীর। এরকম মিষ্টিমধুর সম্পর্ক আজকের দিনে বিরল। শিবহম শিবহম শিবহম, এই যে বলছিলাম না, সচ্চিদানন্দহম। সচিনন্দন গোস্বামীর যে ছেলে ছিল মদন গোপাল, তারই পৌত্র। আচ্ছা, এখানে দেখো যে বাংলায় একটা সিনেমা দেখেছো না, দুর্গমগিরি কান্তার বড় দুস্তর পাড়াবার, সেরকম একটা ছিল, একটা বই বার হয়েছিল মরুতীর্থ ইংরাজ। সেটা হচ্ছে বেলুচিস্তানে, পাকিস্তানের বেলুচিস্তানে মাতা হিংলাজের মন্দির। তারই আকৃতি, সেখানে অন্যরকম আকৃতির দেবীর রূপে দেওয়া হয়েছে, সেটা মুন্ডু খালি দেওয়া আছে। এখানে পুরো কালীকে বসিয়ে পুজো করতাম, কারণ এটা কি আছে, গৌরীপীঠ, শক্তিপীঠ। এটাকে পুজো করলে গৌরীর পূজা হবে, শক্তির পূজা হবে। কিছুটা সময় ভূগর্ভস্থ মন্দিরে কাটানোর পরে এবার উপরে ওঠার পালা। মহারাজ একটা একটা করে সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠতে লাগলেন। আমরা তার পিছু নিলাম। দেখো কাকলি মা, এটা হচ্ছে এটা কাল ভৈরব। বাহ, সুন্দর। এখানে দেখো সিদ্ধি বিনায়ক, এটা কালী, একে কন্যা রূপে এনেছি। এখানে রাজেশ্বরী, এটা দেখছো ঋদ্ধি সিদ্ধি সহিত গণপতি।
ঋদ্ধি এবং সিদ্ধি সহিত দুটো আছে, দুজন আছে। এটা হচ্ছে কামাখ্যা মা। এখানে বাকি সব আছে দেবী দেবতা, যেমন মনে করো সূর্য, এখানে রাজেশ্বরী, এটা হচ্ছে নরসিংহ, হনুমান থেকে আরম্ভ করে। এখানে হচ্ছে যে প্রথম নারী সৃষ্টি হয়েছিল শিবঙ্গ থেকে, এই কাশিতে অর্ধ নারীশ্বর রূপে উনি এখানে ওনাকে স্থাপনা করেছি। এবার এখানে হচ্ছে অষ্টভুজি দুর্গা, ये शेरा वाली। আচ্ছা, मैं विश्वनाथ जी जेता बेटा ही तभी तो काफी चलता हुआ सिख बोलता हूँ। আমরা সবাই মহারাজের ঘরে ফিরে এলাম। মাথার খুলিগুলো শয্যার উপরে রাখাই ছিল। তন্ত্রসাধক মলকৃষ্ণ গোস্বামী একটি খুলি মাথার উপরে এবং বাকিগুলো তার অঙ্গে রেখে ধ্যান করতে বসে গেলেন। ধ্যানে তার তন্ময় ভাব দেখে আমরা বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে গেলাম।